আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাবি, রাবি ও গুচ্ছ সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের 17 নং প্রশ্ন পর্যন্ত সমাধান। আজকে আমরা দেখব 18 নং প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো সমাধান। 18 নং প্রশ্নে বলা রয়েছে, কোনো স্প্রিংকে 1 মিটার সংকুচিত করতে 32.4 নিউটন বল প্রয়োগ হলে সেটিকে 20 সেন্টিমিটার সংকুচিত করতে কৃতকাজ কত? এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে স্প্রিং ধ্রুবকের মানটি বের করে নিব। তাহলে আমরা জানি F সমান kx, এখান থেকে স্প্রিং ধ্রুবকের মানটি বের করে নিব। এখন এখান থেকে যদি স্প্রিং ধ্রুবকের মানটা বের করে নিই, তাহলে k সমান আমরা লিখতে পারি f ডিভাইড বাই x। এক্ষেত্রে f এর মান যেটা দেওয়া রয়েছে, f এর মান দেওয়া রয়েছে 32.4। তাহলে উপরে যদি আমাদের 32.4 যদি থেকে থাকে 32.4, এবং নিচে থাকবে আমাদের x হচ্ছে মাত্র 1 মিটার, সেক্ষেত্রে আমাদের x এর মান হচ্ছে কিন্তু 1। তাহলে উপরে ছিল 32.4, নিচে ছিল 1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 32.4, অর্থাৎ 32.4 কিন্তু আমরা স্প্রিং ধ্রুবকের মানটি কিন্তু আমরা পেলাম। এক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মানটি যেহেতু 32.4 পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে উপরে বলের মান ছিল 32.4 এবং এই সরণ ছিল 1 মিটার। এক্ষেত্রে আমরা পেয়েছি 32.4, এটি পেয়েছি স্প্রিং ধ্রুবক। এখন কৃতকাজ চেয়েছে, এই জন্য কৃতকাজ সূত্র ব্যবহার করবো। তাই কৃতকাজ W সমান আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার। এক্ষেত্রে আমরা যদি এই হাফ এবং কে এর মান যদি বসাই 32.4, আর এক্স এর মান হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি তাহলে হচ্ছে 0.2, এরপর স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.648 জুল, অর্থাৎ 0.648 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন অপশনগুলোর মধ্যে যদি তাকাই, তাহলে কিন্তু এখানে কোনো অপশনের মধ্যে সঠিক উত্তর নেই, এজন্য সঠিক উত্তর নেই, উত্তর হবে 0.648 জুল, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 19 নং প্রশ্নে বলা রয়েছে, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় 25 গুণন 10⁶ কেজি পানি 50 মিটার উচ্চতা উঠানো হয়। 70% ক্ষমতা ক্ষয় হলে এর অশ্ব ক্ষমতা কত? 19 নং প্রশ্নে যেহেতু অশ্ব ক্ষমতা চেয়েছে এবং কর্মদক্ষতা দেওয়া রয়েছে, এই জন্য আমরা কর্মদক্ষতার সূত্রটি ব্যবহার করব। আমরা যদি কর্মদক্ষতার সূত্রটি ব্যবহার করি, তাহলে আমরা জানি এটা সমান পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। এখানে পি প্রাইম হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা এবং পি হচ্ছে মোট ক্ষমতা। এবং এটাকে যদি আমরা একটু যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ একটু যদি এটাকে আমরা সরল করি, তাহলে আমরা পি প্রাইম সমান আমরা লিখতে পারবো mgh বাই টি। এটা আমরা লিখতে পারবো পি প্রাইম, এবং নিচে থাকলো আমাদের পি ইন্টু হচ্ছে 100%। এখন এটাকে আমরা আরেকটু সরল করব। আমরা যদি আরেকটু সরল করি, তাহলে আমরা লিখতে পারবো mgh বাই টি গুণন হচ্ছে 1 বাই পি, কেননা এটি ভাগ আছে, এটি উল্টে যাবে, তাহলে থাকবে 1 বাই পি ইন্টু হচ্ছে 100%। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এই ক্ষমতা চেয়েছে পি এর মানটা বের করব। যদি আমরা পি এর মানটা বের করি, তাহলে আমরা লিখতে পারবো পি সমান mgh ইন্টু হচ্ছে 100% ডিভাইড বাই আমরা লিখবো ইটা টি, আমরা কিন্তু এটা লিখতে পারবো। এখন যদি এখানে যদি আমরা মানগুলো যদি বসাই দেই, তাহলে ভর এবং হচ্ছে উচ্চতা এবং ইটা এবং টি, আমরা ভর, উচ্চতা এবং ইটা টি এর মানগুলো বসাবো। আমরা যদি দেখি যে ভর, এখানে ভর দেওয়া রয়েছে 25 গুণন 10⁶, এবং উচ্চতা দেওয়া রয়েছে 50 মিটার। তাহলে আমরা যদি এখানে বসাই, এম এর মান ছিল আমাদের 25 গুণন 10⁶, জি এর মান আমরা জানি 9.8, এবং উচ্চতা দেওয়া আছে আমাদের 50 মিটার। এবং ইটাটা যদি আমরা দেখি, এই ইটা দেওয়া হচ্ছে 70% ক্ষমতা ব্যবহার করে। এবং এই সময় যদি আমরা দেখি, সময় হচ্ছে প্রতি ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টা হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। তার মানে এখানে আমরা ইটার মানটা বসাবো আমরা 70%, এবং এখানে আমরা বসাবো 1 ঘন্টা সমান সময় হচ্ছে 3600 সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো 4861111.11। এটা কিন্তু আমরা পেয়েছি এত ওয়াট, ক্ষমতা কিন্তু এত ওয়াট। এখন অপশনের মধ্যে বলা রয়েছে কত এসপি, তাহলে এটাকে আমরা 746 দ্বারা ভাগ দিব। যদি এটাকে আমরা 746 দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে কিন্তু এটা এসপি হয়ে যাবে, এবং এসপি আসবে আমাদের 6516.23 এসপি আসবে, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে 6516.23 এসপি। এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন অপশনগুলোর মধ্যে যদি তাকাই, 6516 আমরা দেখতে পাচ্ছি 6516.23, অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে, এই ঘই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখবো প্রশ্ন 20। প্রশ্ন 20-এ বলা রয়েছে, 300 মিটার উঁচু হতে অভিকর্ষ স্থানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে?
এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে শুরুতে যদি গতিশক্তি কথাটি বলা থাকে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। F সমান h ডিভাইড বাই n প্লাস 1। এক্ষেত্রে n টি হচ্ছে কত গুণ হবে, এখানে বলা রয়েছে অর্ধেক, এই জন্য n এর মান হবে অর্ধেক। যদি দ্বিগুণ বলতো তাহলে n এর মান হতো 2। এখন আমরা দেখব h এর মান ছিল 300 মিটার, তাহলে 300, এবং n এর মান যেহেতু অর্ধেক বলা রয়েছে তাহলে হচ্ছে অর্ধেক, তো অর্ধেক মান হচ্ছে হাফ, তারপর হচ্ছে প্লাস 1, অর্থাৎ এটাকে আমরা লিখলে এরকম লিখতে পারি 300 এবং হাফ প্লাস 1 যোগ করলে হচ্ছে আমাদের 3/2। এক্ষেত্রে যদি আমরা দেখি যে এটার যে মানটা আমরা যেটা পাবো, সেটা মান পাবো আমরা 200 মিটার। অর্থাৎ এই অঙ্কের ওই 200 মিটারই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব 21 নং প্রশ্ন। 21 নং প্রশ্নে বলা রয়েছে 1200 মিটার উলম্ব উচ্চতার মধ্য দিয়ে একটি খনির খাত পর্যন্ত 400 কেজি ভরে একটি খাঁচা তুলতে একটি বৈদ্যুতিক মোটরে 2 মিনিট সময়ের প্রয়োজন হয়। সামগ্রিক দক্ষতা 80% হলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে? এক্ষেত্রে যেহেতু এই অপশনগুলোর মধ্যে আমাদের কিলো ওয়াট যেহেতু দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আমাদের ক্ষমতা বের করতে বলেছে, আমরা ক্ষমতাটা বের করব। 21 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা যদি যেহেতু কর্মদক্ষতা দেওয়া রয়েছে, এই কর্মদক্ষতা দেওয়া থাকলে কর্মদক্ষতার সূত্রটি ব্যবহার করব। আমরা জানি ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%, এটা হচ্ছে কর্মদক্ষতার সূত্র। তারপর আমরা এখান থেকে যে কাজটি করব, পি প্রাইমকে সবসময় ভেঙে ফেলবো, এটা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা। তাহলে এটিকে ভাঙলে আমরা লিখতে পারবো mgh বাই টি, নিচে কিন্তু আমাদের পি আছে, ইন্টু হচ্ছে 100%। তারপর আমরা যে কাজটি করব, এটাকে আমরা যদি একটু নিচে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো mgh বাই টি ইন্টু হচ্ছে 1/p, যেহেতু এখানে ভাগাকার আছে তাহলে এটা উল্টে যাবে, ইন্টু হচ্ছে 100%, এটা কিন্তু এইভাবে লিখতে পারবো। এখন এখানে কিন্তু আমাদের ইটা ছিল, এখন আমরা যেহেতু এই পি বের করব, তাহলে আমরা পি সমান আমরা লিখতে পারি ইটা টি, এবং নিচে ছিল ইটা টি, উপরে ছিল mgh ইন্টু হচ্ছে 100%, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন যদি এখানে আমরা যদি মানগুলো বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে কিন্তু উত্তরটা পাবো। আমরা দেখতে পাচ্ছি ইটা ছিল 80%, আমরা দেখতে পাচ্ছি এটা ছিল 80% এবং সময় ছিল 2 মিনিট, এবং উচ্চতা ছিল 1200 মিটার। এখন আমরা যদি সময় 2 মিনিট হয়ে থাকে তাহলে সময় 2 মিনিট সমান হচ্ছে 120 সেকেন্ড, এবং এম ছিল আমাদের 400 কেজি, এম এর মান ছিল আমাদের 400 কেজি। আমরা দেখতে পাচ্ছি যে এম এর মান ছিল এই যে 400 কেজি, এম এর মান ছিল, এম ছিল 400 কেজি, জি এর মান ছিল 9.8, এবং উচ্চতা যদি আমরা দেখি, উচ্চতা ছিল আমাদের 1200 মিটার, অর্থাৎ এই শুরুতেই কিন্তু উচ্চতাটা দেওয়া রয়েছে এই যে 1200 মিটার। এখন এই মানগুলো যদি এখানে বসানোর পর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এম, এটা জি, এটা হচ্ছে এইচ, ইন্টু হচ্ছে 100%, 100% কিন্তু আমাদের ছিল সূত্রের মধ্যে 100% ছিল, এই যে 100%, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো 50,000। অর্থাৎ এই 50,000 ওয়াটই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটাকে যদি আমরা কিলো ওয়াট বানাই তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, আর এটাকে যদি 1000 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো 50 কিলো ওয়াট। এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনগুলোর দিকে দেখি তাহলে এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 22, প্রশ্ন নং 22-এ বলা রয়েছে 10 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরে একটি হাতুড়ি পেরেকে আঘাতপ্রাপ্ত হয়ে 5 সেন্টিমিটার নিচে ঢুকে গেল, মাটির গড় বাধাদানকারী বল কত? এই হাতুড়িটির যে বিভব শক্তি ছিল, সেই বিভব শক্তিটি ছিল আমাদের mgh সমান w। এই হাতুড়িটির এই বিভব শক্তিটুকু কিন্তু কাজে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 10 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরে একটি হাতুড়ি, এর মধ্যে যে বিভব শক্তিটা ছিল এই বিভব শক্তিটি কিন্তু সে কাজে রূপান্তরিত করেছে, অর্থাৎ mgh সমান w আমরা লিখতে পারি। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, mgh সমান w হচ্ছে বল ইন্টু সরণ। এক্ষেত্রে আমাদের বলটি বের করতে বলেছে, তাহলে বল F সমান আমরা যেটা লিখতে পারবো, আমরা লিখতে পারবো বল F সমান mgh ডিভাইড বাই s, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে m এর মান ছিল আমাদের 10 কেজি, এবং জি এর মান ছিল আমাদের 9.8, আর উচ্চতা ছিল 10 মিটার, এবং s হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাই তাহলে 0.05। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এই সমীকরণের মানগুলো কিন্তু এখনো বসানো হয়েছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এর উত্তরটি পাবো 19,600। এই 19,600 নিউটনই কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনগুলোর দিকে দেখি তাহলে এই ক্ষেত্রে 19,698, এখানে ছিল আমাদের 2000, এখানে ছিল 19,668, অর্থাৎ সবচেয়ে কাছাকাছি মান কিন্তু ক নাম্বার যে অপশন, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 23 নং প্রশ্ন বলা রয়েছে 3 মিটার ব্যাস ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করলে কৃত কাজ কত? এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা যে কাজটি করব,
আমরা যেহেতু উচ্চতাটা বড় এবং ব্যাসটা যেহেতু কম, আমরা ভরকেন্দ্রের সরণটা আগে বের করে নিব। তাহলে ভরকেন্দ্রের সরণটা আমরা এইভাবে লিখবো, উচ্চতা যদি 5 মিটার হয় এর ভরকেন্দ্র হচ্ছে তার অর্ধেক অর্থাৎ 5/2, এবং এই ক্ষেত্রে তার ব্যাস যদি আমাদের 3 মিটার হয়ে থাকে তাহলে কিন্তু তার ভরকেন্দ্র কিন্তু হবে এই ব্যাসের অর্ধেক হবে। সেক্ষেত্রে এই ভরকেন্দ্রটি হচ্ছে ব্যাসের অর্ধেক, যেহেতু এই জন্য হচ্ছে আমাদের 3/2, অর্থাৎ উচ্চতাকে অর্ধেক করব এবং ব্যাসকেও অর্ধেক করব, তাহলে তাদের ভরকেন্দ্র পাবো। এই ভরকেন্দ্রের সরণ এই জন্য এটা ভরকেন্দ্র যেহেতু এটা বেশি এবং এটা ভরকেন্দ্র হচ্ছে 3/2, এদেরকে সরণ বের করতে হবে, অর্থাৎ 5/2 থেকে 3/2 আমাদের বাদ দিতে হবে। এখন অঙ্কটি যদি আমরা বিস্তারিত দেখি তাহলে আমাদের কৃত কাজটি যেভাবে আমরা বের করব, আমরা জানি ডব্লিউ সমান mg ইন্টু ভরকেন্দ্রের সরণের গুণফল, অর্থাৎ ভরকেন্দ্রের সরণ ছিল আমাদের h1/2 মাইনাস ছিল h2/2। এখন আমরা যদি এই m এর মান বসাই, m এর মান আমাদের দেওয়া রয়েছে 5 কেজি, সিলিন্ডারের পর 5 কেজি দেওয়া রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বসাবো 5 এবং j এর মান বসাবো 9.8। আর এখানে আমাদের h1 ছিল 5/2, অর্থাৎ এটি ছিল আমাদের এই উচ্চতা 5/2 এবং আরেকটি ছিল ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 3/2। এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 49 জুল, অর্থাৎ এই 49 জুলই কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনগুলোর মধ্যে দেখি যে খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নং 24 নং প্রশ্নে বলা রয়েছে এক ব্যক্তি সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে 1 মিনিট সময় নেয়। সিঁড়িতে 40টি ধাপ রয়েছে এবং প্রতিটি ধাপের উচ্চতা 12 সেন্টিমিটার। ওই ব্যক্তির ভর 80 কেজি হলে তার অশ্ব ক্ষমতা কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করব শুরুতেই, যেহেতু আমাদের প্রতিটি ধাপ এর উচ্চতা দেওয়া রয়েছে আমাদের 12 সেন্টিমিটার, এই জন্য আমাদের টোটাল যে উচ্চতাটা হবে সেটি হচ্ছে 12 সেন্টিমিটার। এর সাথে আমাদের 40টি ধাপ রয়েছে, এটাকে আমাদের গুণ দিতে হবে। যদি এটাকে গুণ দিই তাহলে আমরা পাবো 480 সেন্টিমিটার পাবো। এক্ষেত্রে এই 480 সেন্টিমিটারকে আমরা আবার মিটার বানিয়ে নিব। যদি মিটার বানিয়ে নিই তাহলে আমরা পাবো 4.8 মিটার পাবো। এটি কিন্তু আমাদের উচ্চতা। এখন ওই ব্যক্তিটি 1 মিনিট সময় নেয়, এক্ষেত্রে সময়টি যদি আমরা হিসাব করি তাহলে সময়টি সমান হচ্ছে 60 সেকেন্ড। 1 মিনিট যদি সময় নেয় এবং ওই ব্যক্তির ভর যদি 80 কেজি হয়ে থাকে, ওই ব্যক্তির ভর হচ্ছে কিন্তু 80 কেজি, যদি 80 কেজি হয়ে থাকে তাহলে বলছে ক্ষমতা কত। তাহলে আমরা এই ক্ষমতার যে সূত্রটি জানি, যে ক্ষমতা P সমান mgh/t, এটা কিন্তু আমরা জানি mgh/t। এক্ষেত্রে m এর মান বসাবো 80 এবং g এর মান 9.8 এবং উচ্চতা যদি দেখি, উচ্চতা ছিল আমাদের 4.8, অর্থাৎ এই যে উচ্চতাটা ছিল আমাদের এই যে 4.8 এবং সময় ছিল আমাদের 1 মিনিট, তাহলে 60 দ্বারা ভাগ দিতে হবে। যদি এটাকে আমরা ভাগ দিই তাহলে এর মান আমরা পাবো 62.72 ওয়াট, অর্থাৎ এটি কিন্তু তার ক্ষমতা। এখন যেহেতু অশ্ব ক্ষমতা চেয়েছে, তাই এই জন্য এটাকে 746 দ্বারা আমাদের ভাগ দিতে হবে। যদি এটাকে 746 দ্বারা আমরা ভাগ দিই এর মান পাবো আমরা 0.084 HP, অর্থাৎ হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা পাবো 0.084। আমরা যদি অপশনগুলো দেখি 0.084 যেটাতে রয়েছে 0.084 রয়েছে আমাদের ও নং প্রশ্ন, অর্থাৎ এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর হচ্ছে প্রশ্ন নং 25 নং প্রশ্নে বলা রয়েছে 1 কিলোমিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতিশক্তির 4/3 অংশ হবে? এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি স্থিতিশক্তি কথাটি আগে বলা থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করে খুব সহজে সেটি করতে পারবো। যদি স্থিতিশক্তি বলা থাকে আগে তাহলে আমরা লিখবো 1 সমান NH ডিভাইড বাই n+1, আমরা এই সূত্রটি ব্যবহার করব। এখানে n হচ্ছে কত গুণ হবে, এখানে n এর মান হচ্ছে এটা, যত গুণের কথা বলবে সেটি হচ্ছে n এর মান। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি n এর মান হচ্ছে 3/4, তাহলে 3/4 গুণন h হচ্ছে মোট উচ্চতা, আমরা দেখতে পাচ্ছি 1 কিলোমিটার, এই জন্য হচ্ছে 1000 মিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার এবং n এর মান ছিল আমাদের 3/4 প্লাস হচ্ছে 1। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এর মান পাবো আমরা, উপরে পাবো 750 এবং নিচে পাবো 1.75। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি এর মান পাবো আমরা 429 মিটার। আমরা অপশনগুলোর দিকে যদি দেখি 429 মিটার এটি আমাদের রয়েছে ক নম্বর অপশনে, অর্থাৎ এই কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন 26 নং প্রশ্নে বলা রয়েছে স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়?
একটি স্প্রিংকে যদি আমরা প্রসারিত করি বা সংকুচিত করি, এর মধ্যে বিভব শক্তি বা স্থিতিশক্তি জমা হয়, অর্থাৎ এই ঘ নম্বর যে অপশন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি মেডিকেল পরীক্ষা 2023-24 সেশনে এসেছিল। তারপর প্রশ্ন নং 27 নং প্রশ্নে বলা রয়েছে একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে এর গতিশক্তি কত হবে। আমরা জানি যে ভরবেগের সাথে গতিশক্তির যে সম্পর্ক সেটি আমরা জানি ইকে সমান স্কোয়ার ডিভাইড বাই 2m। এখান থেকে আমরা লিখতে পারি ইকে সমানুপাতিক ভরবেগের বর্গ, অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি হচ্ছে তার ভরবেগের বর্গের সমানুপাতিক। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি ভরবেগ দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি কিন্তু 4 গুণ হবে, অর্থাৎ ক নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 28 নং প্রশ্ন বলা রয়েছে 10 গ্রাম এর একটি ভর ঘর্ষণহীন একটি অনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি অনুভূমিক স্প্রিংকে 6 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে। যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান 400 নিউটন/মিটার হয় তাহলে এটিকে সর্বোচ্চ সংকোচন কত হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের বলছে মূলত যে একটি ঘর্ষণহীন তলের উপর দিয়ে একটি 10 গ্রাম ভরের বস্তু, অর্থাৎ 10 গ্রাম ভরের বস্তু এই তলের উপর দিয়ে গড়িয়ে চলছে, গড়িয়ে চলার ফলে এখানে একটি স্প্রিং রয়েছে। এই স্প্রিংকে সে যদি সংকুচিত করে তাহলে কতটুকু সংকুচিত হবে এই মানটি আমাদের বের করতে বলছে, এবং এর বেগ দেওয়া রয়েছে আমাদের 6 মিটার/সেকেন্ড বেগে। কিন্তু এই বলটি কিন্তু 6 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, হয়ে স্প্রিংকে যদি আঘাত করে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মানটা, এই ধ্রুবকের যে মান স্প্রিং ধ্রুবকের মানটা কিন্তু দেওয়া রয়েছে আমাদের 400 নিউটন/মিটার, অর্থাৎ 400 নিউটন/মিটার কিন্তু আমাদের স্প্রিং ধ্রুবকের মানটি দেওয়া রয়েছে। এখন এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই বলটির যে গতিশক্তি রয়েছে অর্থাৎ এই ইকে, এই গতিশক্তিটাই কিন্তু এই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা হবে, অর্থাৎ ইকে সমান আমরা ইউ লিখতে পারি। এই জন্য ইকে সমান আমরা লিখবো হাফ এম বি স্কোয়ার, আবার ইউ সমান আমরা লিখবো স্প্রিং ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার, আমরা কিন্তু এটা লিখতে পারবো। এখন এখান থেকে আমাদের এই এক্স এর মানটি বের করতে হবে। যদি আমরা হাফ হাফ যদি কেটে দিই তাহলে আমরা এক্স স্কোয়ার সমান লিখতে পারবো এম বি স্কোয়ার ডিভাইড বাই কে, আমরা কিন্তু এটা লিখতে পারবো। এখানে যেহেতু এক্স এর মানটা আমরা বের করব তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে এক্স সমান আমরা লিখতে পারবো রুট ওভার এম বাই কে ইন্টু হচ্ছে বি। এটা কেন লিখতে পারবো, এখানে বি স্কোয়ার ছিল, রুট এবং বি স্কোয়ারের যে স্কোয়ারটি ছিল স্কোয়ার আর রুট চলে যাওয়ার পরে শুধু বি থাকলো, এক্ষেত্রে আমরা এটা কিন্তু পেয়েছি। এখন যদি আমরা এখানে যে মানগুলো বসাই তাহলে কিন্তু আমরা এই সংকোচনটুকু পেয়ে যাব। এখন এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা রুট ওভার ভিতরে মান বসাবো এম, এম এর মান ছিল 10 গ্রাম, 10 গ্রামকে যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারবো 0.01, এটা লিখবো, গ্রামকে আমরা কেজি বানিয়ে নিয়েছি। তারপর কে ছিল স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মান ছিল আমাদের 400। এরপর হচ্ছে আমাদের ইনটু হচ্ছে ব্যাক বি, এই ব্যাক বি এর মান ছিল 6, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক বি এর মান কিন্তু এখানে দেওয়া রয়েছে আমাদের 6 মিটার/সেকেন্ড। যদি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এটার সম্পূর্ণটুকু রুট ছিল, কিন্তু এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এর মান পাবো 0.03 মিটার, এটা আমরা মান পাবো 0.03 মিটার। এই মিটারকে যদি আমরা সেন্টিমিটার বানাই তাহলে 100 দ্বারা গুণ দেবো, তাহলে আমরা পাবো 3 সেন্টিমিটার। সুতরাং আমরা অপশনগুলোর দিকে যদি একটু তাকাই আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এই ঘই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর হচ্ছে 29 নং প্রশ্নে বলা রয়েছে 5 কেজি ভরে একটি বস্তু স্থির অবস্থায় ছিল এবং 20 নিউটন বল প্রয়োগ করার 5 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে। এখানে আমাদের এটা ভর দেওয়া রয়েছে 5 কেজি এবং আদিবেগ কিন্তু শূন্য, স্থির অবস্থায় ছিল, এবং বল দেওয়া রয়েছে আমাদের 20 নিউটন। তারপর এই সময় কিন্তু দেওয়া রয়েছে আমাদের 5 সেকেন্ড, বস্তুটির গতিশক্তি কত হবে। যদি আমরা গতিশক্তি বের করি তাহলে আমরা জানি যে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখানে কিন্তু সরাসরি ব্যাগ দেয়া নেই, এজন্য আমাদের এই ব্যাগটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইকে সমান হাফ এম ব্যাগ বি সমান আমরা লিখতে পারি ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এটা কিন্তু আমরা লিখতে পারি। ইউ প্লাস এটি এই জন্যই লিখতে পারি কারণ এখানে আমাদের এই যেহেতু বল প্রযুক্ত করা হয়েছে স্থির বস্তুর উপর, তার কিন্তু ত্বরণ সৃষ্টি হবে এবং সময়টি দেওয়া রয়েছে, তাহলে ত্বরণ আর সময় কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এক্ষেত্রে আদিবেগ কিন্তু শূন্য। এখন এখান থেকে আমরা যে কাজটি করতে পারবো, আমরা এখান থেকে লিখতে পারি হাফ এম, অর্থাৎ এই লাইনের পরবর্তীতে এই লাইনটা লিখতে পারি হাফ এম, আদিবেগ যেহেতু শূন্য আমরা লিখতে পারি শূন্য প্লাস, এক্ষেত্রে আমাদের রয়েছে ত্বরণ এটি, এই ত্বরণ যেহেতু সরাসরি দেওয়া নাই আমরা জানি বলকে এম দ্বারা ভাগ করলে কিন্তু ত্বরণ পাই, ইন্টু হচ্ছে টি, অর্থাৎ আমরা এই ত্বরণের মান এ সমান আমরা এফ বাই এম লিখতে পারি, এফ বাই এম ইন্টু টি লিখতে পারি, কারণ আমরা জানি যে এফ সমান এম এ, তাহলে এ সমান আমরা লিখতে পারি এফ বাই এম, এটা কিন্তু আমরা লিখতে পারি।
এখন এখানে যদি আমরা একটু মানগুলো বসাই তাহলে আমরা পাবো হাফ, এম এর মান দেওয়া আছে 5 কেজি, এবং এক্ষেত্রে এফ দেওয়া ছিল আমাদের 20, এবং ভর ছিল আমাদের 5 কেজি, আর সময় কিন্তু দেওয়া আছে আমাদের 5 সেকেন্ড। এবং যেহেতু এখানে কিন্তু আমাদের বি স্কোয়ার, এটা যেহেতু ব্যাক, উপরে কিন্তু স্কোয়ার ছিল, স্কোয়ার, তাহলে এখানে কিন্তু একটা স্কোয়ার আছে এবং এখানে কিন্তু একটা স্কোয়ার আছে। এখন আমরা যদি দেখি যে এই 5 এবং এই 5 চলে গেছে, তাহলে এখানে থাকলো 20, উপরে আছে স্কোয়ার, তাহলে ছিল আমাদের 400। এটাকে আমরা লিখতে পারবো হাফ গুণন 5, হাফ গুণন 5, এই 5 আর 5 চলে গেলে থাকলো 20, 20 এর উপর কিন্তু স্কোয়ার রয়েছে, সেটা আমরা লিখতে পারবো 400। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তার মান পাবো 1000 জুল। অর্থাৎ 1000 জুল মানে হচ্ছে আমাদের 1 কিলো জুল। আমরা এই 1 কিলো জুল পাবো। অর্থাৎ আমরা অপশনগুলোর দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার যে অপশনটি ছিল এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 30। 30 নং প্রশ্নে বলা রয়েছে 4i + 3j নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তু -2i + 5j অবস্থান থেকে 4j + 3k অবস্থানে সরে যায়, কাজ কত? এখানে যেহেতু দুইটি অবস্থান দেওয়া রয়েছে, এই অবস্থান থেকে এই অবস্থানে চলে যায়, এটি ছিল শেষ অবস্থান, এটি ছিল আমাদের আদি অবস্থান। এখন শেষ অবস্থান এবং আদি অবস্থান থেকে আমাদের এটি দূরত্ব বের করতে হবে। এই জন্য দূরত্ব বের করার জন্য আমরা দেখতেছি এখানে যেহেতু আই নেই, তাহলে আই না থাকার জন্য আমরা এই ভেক্টর থেকে এই ভেক্টরকে বিয়োগ করব। তাহলে 0, আই না থাকার জন্য 0, মাইনাস এই ক্ষেত্রে আই এর যে উপাংশটুকু রয়েছে অর্থাৎ -2i রয়েছে, এটা আমরা লিখবো। তারপর আমরা লিখবো প্লাস এই 4j আমাদের থাকলো, এই 4j থেকে আমাদের এই যে রূপাংশটুকু বাদ দেবো, তাহলে মাইনাস ছিল আমাদের 5j। তারপর আমরা লিখবো প্লাস এই 3k, আমরা এই 3k এর উপাংশ থেকে এখানে কে এর কিন্তু কোনো উপাংশ নেই, এই জন্য মাইনাস 0 বাদ দেবো। বাদ দেওয়ার পরে আমরা যে সরণটি পেলাম, ক্যালকুলেশন করলে পাবো 2i - j + 3k। আমরা কিন্তু এই সরণটি কিন্তু পেলাম, অর্থাৎ এটি কিন্তু সরণ পেয়েছি। অর্থাৎ আমরা শেষ অবস্থান থেকে আদি অবস্থানটুকু যদি বিয়োগ করি তাহলে আমরা সরণ ভেক্টর পেলাম বা সরণ পেলাম। এক্ষেত্রে আমাদের বলের মান দেওয়া রয়েছে। এখন বল এবং সরণকে যদি আমরা ডট গুণন করি তাহলে কিন্তু কাজের মানটা আমরা পাবো। এখন যদি দেখি যে বল এবং সরণকে যদি ডট গুণন করি তাহলে আমরা লিখতে পারি কাজ W সমান F ভেক্টর ডট হচ্ছে S ভেক্টর। এটাকে যদি ডট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে i সহগ ছিল 2, এখানে r সহগ ছিল আমাদের 4, তাহলে আমরা লিখতে পারি 4 দুগুণে 8, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে আমাদের 8। তারপর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এখানে যে সহগ 3, এখানে কিন্তু আমাদের যে সহগ রয়েছে 1, তাহলে 3 কে 3। তারপর আমরা দেখবো এখানে কে এর সহগ 0, এখানে কিন্তু কে এর সহগ রয়েছে আমাদের 3, এই জন্য 0 এর সাথে 3 যদি গুণ দেই তাহলে কিন্তু সেটি শূন্যই, অর্থাৎ আমাদের এক্ষেত্রে আমাদের শূন্যই থাকলো। সেক্ষেত্রে 8 থেকে যদি 3 চলে যায় তাহলে আমরা লিখতে পারি 5 জুল। সুতরাং এই 5 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 31। 31 নং প্রশ্নে বলা রয়েছে 50 কেজি ভরে এক ব্যক্তি 10 কেজি ভরে একটি বোঝা নিয়ে 6 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে উপরে উঠলো। সিঁড়িটি উর্ধ্বমুখীর সাথে 30 ডিগ্রি কোণ করে থাকলে ওই ব্যক্তি কত পরিমাণ কাজ করলো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। আমরা যদি দেখি, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে এসেছিল। এখানে এই মই বেয়ে একটি ব্যক্তি যদি উঠতেছে, এখানে আমাদের কোণ দেওয়া রয়েছে আমাদের 30 ডিগ্রি। ধরে নিলাম যে ব্যক্তিটি যেহেতু উপর দিকে উঠতেছে, মই বেয়ে যেহেতু উপর দিকে উঠতেছে, তাহলে এই ব্যক্তিটির ওজন কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এই ব্যক্তিটির ওজন কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। আমরা যদি দেখি এই ব্যক্তিটির ওজন খাড়া নিচের দিকে কিন্তু ক্রিয়া করবে, সেটি হচ্ছে mg। এই ওজনের দুটি উপাংশ থাকবে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ আর আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ। এক্ষেত্রে অনুভূমিক উপাংশ এটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটিও হচ্ছে 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, অর্থাৎ mg cos 30 ডিগ্রি, এটি হচ্ছে অনুভূমিক উপাংশ। এবং এই দিক বরাবর যেটা রয়েছে সেটা ছিল mg sin 30 ডিগ্রি, অর্থাৎ এটি ছিল আমাদের উলম্ব উপাংশ। আমরা দেখতে পাচ্ছি যে উলম্ব উপাংশ এর জন্য এটি নিচের দিকে টানতেছে, এই জন্য এর সমান বল দিলেই ব্যক্তিটি একমাত্র ওই সামনের দিকে যাইতে পারবে। এই জন্য ব্যক্তিটিকে mg sin থিটার পরিমাণ বল দিতে হবে। যদি বল দিতে পারে তাহলে সে সামনের দিকে যাবে। এখন আমরা যদি দেখি যে মইয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এই টোটাল যে দৈর্ঘ্য, এই মইয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের 6 মিটার, দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের 6 মিটার। এই জন্য আমরা যে কাজটি যেটা পাবো, কাজ ডব্লিউ সমান আমরা জানি বল ইন্টু সরণ। বল এক্ষেত্রে রয়েছে mg sin থিটা, অর্থাৎ sin 30। আর আমরা যদি দেখি সরণ কিন্তু ছিল আমাদের 6 মিটার। সরণ যদি 6 মিটার থেকে থাকে তাহলে mg sin 30 এর মান আমরা যদি বসাই, m এর মান আমাদের দেওয়া আছে
50 কেজি আর 10 কেজি বড় বোঝা, অর্থাৎ মোট ভর 60 কেজি। জি এর মান দেওয়া আছে আমাদের 9.8, এটা আমরা জানি। তারপর হচ্ছে এম জি সাইন থিটা, সাইন থিটা মান আমরা জানি হাফ, এবং এই ইন্টু হচ্ছে 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো আমরা 1764, অর্থাৎ 1764 জুলি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 32 নং প্রশ্ন বলা রয়েছে এম ভরে একটি হালকা বস্তুর গতিশক্তি অপর একটি এম ভরের ভারী বস্তুর গতিশক্তির দ্বিগুণ বেগের কোনো পরিবর্তন না করে বস্তুদ্বয়ের ভরবেগ সমান হওয়ার শর্ত কোনটি? এই প্রশ্নটি খুব চমৎকার, এটি এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে। আমরা একটু খেয়াল রাখবো যে যেহেতু গতিশক্তির ভরবেগের সম্পর্কের কথা বলছে, এজন্য আমরা ধরে নিব যে প্রথম ক্ষেত্রে যে গতিশক্তিটি আছে, আমরা ধরে নিলাম যে প্রথম হালকা বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ধরে নিলাম আমরা ইকে ওয়ান আমরা লিখতে পারি ইকে ওয়ান সমান পি স্কোয়ার ডিভাইড বাই 2m। কেননা হালকা বস্তুর ভর কিন্তু m, যে হালকা বস্তুর ভর কিন্তু m দেওয়া রয়েছে, এক্ষেত্রে আমরা এটা হালকা বস্তুর ক্ষেত্রে আমরা লিখে নিলাম। ঠিক একইভাবে এটা যদি হালকা হয়ে থাকে তাহলে আমরা ভারী বস্তুর জন্য আমরা আরেকটা লিখতে পারি, সেটি হচ্ছে ইকে টু, দ্বিতীয় বস্তুর জন্য ইকে টু সমান আবার আমরা লিখতে পারি পি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2m। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর ছিল আমাদের ক্যাপিটাল লেটার m ভারী বস্তুর, এই জন্য আমরা ভরটা ক্যাপিটাল m যেহেতু দেওয়া রয়েছে, এই জন্য আমরা ভরটাকে ক্যাপিটাল m দিলাম। এটি কিন্তু ভারী বস্তুর জন্য কিন্তু আমাদের এটা দেওয়া রয়েছে। এখন প্রশ্ন বলছে বেগের কোনো পরিবর্তন না করে বস্তুদের ভরবেগের সমান হওয়ার শর্ত কি? অর্থাৎ এই বেগের কোনো পরিবর্তন করবো না, ভরবেগ দুটি সমান হওয়ার শর্ত কি হবে? এজন্য আমরা যে কাজটি করব, আমরা লিখে নিব যে শর্ত মতে এখানে কিন্তু একটি কথা বলে দিয়েছে যে একটি হালকা বস্তুর গতিশক্তি অপর একটি ভারী বস্তুর গতিশক্তির দ্বিগুণ। তাহলে শর্ত মতে হালকা বস্তুর যে গতিশক্তি ছিল সেটি দেওয়া ছিল আমাদের পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এটি কিন্তু ওই ভারী বস্তুর যে গতিশক্তিটি ছিল, অর্থাৎ এই যে পি স্কোয়ার ডিভাইড বাই 2m এর কিন্তু দ্বিগুণ। হালকা বস্তুটির গতিশক্তি, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি তো আমরা জানলাম যে এটা ইকে ওয়ান সমান, যেহেতু এটা হালকা বস্তুর গতিশক্তি যদি এটা হয়, তাহলে হালকা বস্তুটির গতিশক্তি ভারী বস্তুটির গতিশক্তির দ্বিগুণ। এই জন্য এখানে 2 গুণ হয়েছে, এই 2 যদি চলে যায় এবং পি স্কোয়ার যদি চলে যায়, তাহলে আমরা যেটি পেলাম, আমরা পেলাম কিন্তু pm সমান কিন্তু m পেলাম। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে m সমান আমরা লিখতে পারবো 2m। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভারী বস্তুটির ভর যদি হালকা বস্তুর ভরের দ্বিগুণ হয় তাহলে কিন্তু এই শর্তগুলো পালিত হয়, অর্থাৎ m সমান 2m হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 33 নং প্রশ্ন বলা রয়েছে ইলেকট্রন ভোল্ট কিসের একক? আমরা জানি যে ইলেকট্রন ভোল্ট হচ্ছে কাজ অথবা শক্তির একক। আমরা বৈদ্যুতিক ক্ষেত্রে যে শক্তির একক ব্যবহার করি সেটি মূলত ইলেকট্রন ভোল্ট, এবং ইলেকট্রন ভোল্ট শক্তি এবং কাজ যেহেতু একই জিনিস, এজন্য ইলেকট্রন ভোল্ট হচ্ছে এই কাজের একক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, আরো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।